প্রথমেই দেখে নেব আজকের 50টি তাজা খবর। শুরুতেই শিরোনাম। বারুইপুরে পুকুর থেকে উদ্ধার কিশোরীর দেহ, পরিবারের দাবি ধর্ষণ করে খুন, গণপিটুনিতে মৃত্যু যুবকের, অবরোধে বন্ধ রইল ট্রেনও। ডিমের বদলে কিন্তু ঢিল পড়বে, পঞ্চায়েত প্রধানদের হুঁশিয়ারি মন্ত্রী দিলীপের, দিনের পর দিন দফতরে অনুপস্থিত নেতারা। মহাপুরুষের মূর্তি ভাঙা অপরাধ, শ্যামাপ্রসাদ গোপাল মুখার্জির বেদি ভেঙে ক্ষোভ, বড় হুঁশিয়ারি দিলীপ দেবজিতের। দলের নাম ভাঙিয়ে তোলাবাজির অভিযোগ, কড়া শাস্তির দাবিতে রঘুনাথগঞ্জ থানায় বিজেপির মজদুর সেল। তোলাবাজির অভিযোগে হুগলির চণ্ডীতলায় গ্রেফতার কল্যাণ ঘনিষ্ঠ তৃণমূল নেতা। গাড়ির ধারে কেন ঝুলছিলেন নিরাপত্তা রক্ষীরা, পুলিশকে নথি পাঠালেন অভিষেক, তবে আরও নথি চাইতে পারে কালীঘাট থানা। চিকিৎসার সময় পুলিশের চোখে ধুলো দিয়ে হাসপাতাল থেকে পালালো জেলবন্দি আসামি। চাঁচলে পার্টি অফিসের দখল ঘিরে তুমুল সংঘর্ষে জড়ালো কংগ্রেসের দুই গোষ্ঠীর লোকজন। সম্পত্তি ভাঙচুরে 3 গুণ জরিমানা, প্রয়োজনে নিলাম, কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। সাগরে ঘনালো নিম্নচাপ, কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, দীঘায় জলোচ্ছ্বাস, উত্তাল সমুদ্র। কেন বাতিল হলো আবেদন, বাড়ি বাড়ি গিয়ে খতিয়ে দেখবেন সরকারি কর্মীরা, আশ্বাস দিলেন মন্ত্রী মালতী রাভা। জল বিক্রেতার বিলাসবহুল জীবন, প্রেমিকাকে দামি ফোন উপহার, হদিশ মিলল রাম মন্দির লুটের লাখ লাখ টাকার। মিত্র ইনস্টিটিউশনের সামনে বরুণ বিশ্বাসকে স্মরণ, সুটিয়া ও রাজ্য জুড়ে দ্রুত বিচারের দাবিতে পোস্টার আন্দোলন। ডায়মন্ড হারবারের বুকে একই চলতো, অভিষেকের সঙ্গে গুরুতর অভিযোগে নাম জড়ালো জাহাঙ্গীর, শামীম, সুমিতের, একাধিক ধারায় মামলা। সর্বনাশ, এবার বাবার বিরুদ্ধেই পুলিশকে ডেপুটেশন দেবেন হুমায়ুন কবির। হচ্ছেটা কি মুর্শিদাবাদে? দাড়ি কাটতে গিয়ে ধরা পড়ল স্ত্রী, নারী সেজে 3 বছর ধরে চুটিয়ে সংসার, জানতে পেরে কি করলো স্বামী। বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ খুনের অভিযোগে গ্রেফতার 1, তদন্তে 6 সদস্যের এসআইটি গঠন। বাসের মধ্যে খালাসির মরদেহ, আঁতকে উঠলেন চালক, চাঞ্চল্য পুরুলিয়ার মানবাজারে। বাজেট সম্পর্কে কিছু না জানানো হলে পথ আঁকড়ে মন্ত্রিত্বে কেন, চন্দ্রিমাকে চাঁচাছোলা আক্রমণ দিলীপ ঘোষের। 14 বছরের সংসার ছেড়ে ভাগ্নের সঙ্গে লিভ ইন, প্রেমের চরম পরিণতি, রেললাইনে মহিলার দেহ, ভাড়া বাড়িতে উদ্ধার যুবকের লাশ। ঘুচল বঞ্চনার অধ্যায়, ডাবল ইঞ্জিন জমানায় 100 দিনের টাকা পেল বাংলা, জিরাম জিতে কত বরাদ্দ কেন্দ্রের। দেবরাজ কাণ্ডে আরও তৎপর পুলিশ, তদন্তে ডিসির নেতৃত্বে সেট, সমন এড়ালেন বিধাননগরের 6 প্রাক্তন কাউন্সিলর। খামেনেইয়ের শেষ যাত্রায় লাখো মানুষের ঢল, কফিনের পাশে 3 ছেলে, কোথায় উত্তরসূরি মোজাত্তাবা। বারুইপুরে নাবালিকা ধর্ষণ খুন, নির্যাতিতার বাবার সঙ্গে ফোনে কথা মুখ্যমন্ত্রীর, মঙ্গলবার ভবানী ভবনের সাক্ষাৎ। জামিন পেয়েই ফের অপরাধের ছক, ডানকুনি টোল প্লাজা থেকে গ্রেফতার গুলশান কলোনির মিনি ফিরোজ ও তার শাগরেদ। তৃণমূল গ্রাম পঞ্চায়েত প্রধানের বিলাসবহুল ফার্ম হাউস, প্রশ্ন উঠতেই এলো জবাব। কেউ রেহাই পাবেন না, শ্যামাপ্রসাদের মূর্তি ভাঙার ঘটনায় হুঁশিয়ারি সুকান্তর। মেলেনি সববাহী গাড়ি, স্ত্রীর দেহ বাইকে বেঁধে শ্মশানের পথে স্বামী, অমানবিক ছবি ওড়িশায়। বাউলদের উপর হামলায় তদন্তের নির্দেশ, হিন্দু বিদ্বেষ বদনাম ঘোচাতে তৎপর তারেকের বাংলাদেশ। নিয়ন্ত্রণ রেখা ভেঙে এগিয়ে আসুন, পাকিস্তানকে শিক্ষা দিতে ভারতের সাহায্য প্রার্থী বিদ্রোহী অধিকৃত কাশ্মীর। এছাড়াও রয়েছে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর, পুরো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন। দক্ষিণ 24 পরগনার বারুইপুরের ধপধপি 2 পঞ্চায়েতের সূর্যপুর হাট এলাকায় 12 বছরের এক কিশোরীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে রবিবার ব্যাপক উত্তেজনা ছড়ায়। শনিবার বিকেল থেকে নিখোঁজ থাকা কিশোরীর দেহ রবিবার সকালে বাড়ির কাছে একটি পুকুর থেকে উদ্ধার হয়। পরিবারের অভিযোগ, 4 জন তাকে অপহরণ করে ধর্ষণের পর খুন করেছে। ঘটনার প্রতিবাদে স্থানীয়রা দেহ আটকে বিক্ষোভ, সড়ক ও রেল অবরোধ করেন। শিয়ালদহ নামখানা লাইনে প্রায় 1 ঘন্টা ট্রেন চলাচল বন্ধ থাকে এবং কয়েক ঘন্টা সড়ক অবরোধ চলে। বিক্ষোভ চলাকালীন এক যুবককে
সন্দেহের বশে গণপিটুনি দিয়ে হত্যা করার অভিযোগও উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হলে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ বাধে। অভিযোগ, পুলিশের ওপর ইট পাটকেল ছোড়া হয় এবং কয়েকজন পুলিশকর্মী আহত হন। পরে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে কিশোরীর বাবার সঙ্গে ফোনে কথা বলেন মুখ্যমন্ত্রী। তিনি মঙ্গলবার ভবানী ভবনে দেখা করার জন্য পরিবারকে আমন্ত্রণ জানান এবং আশ্বাস দেন দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে ও পরিবারের সব দাবি শোনা হবে। আইজি কঙ্কর প্রসাদ বারুই জানান, দ্রুত ময়নাতদন্তের ব্যবস্থা করা হচ্ছে এবং ঘটনার সঙ্গে জড়িত সকলকে গ্রেফতার করে কঠোর শাস্তির আওতায় আনার চেষ্টা করা হবে। তিনি বলেন, প্রয়োজনে নিজে উপস্থিত থেকে ম্যাজিস্ট্রেটের সামনে ভিডিওগ্রাফির মাধ্যমে ময়নাতদন্ত সম্পন্ন করাবেন। পুলিশের হস্তক্ষেপে শেষ পর্যন্ত অবরোধ তুলে নেওয়া হলে রেল ও সড়ক চলাচল স্বাভাবিক হয় এবং কিশোরীর দেহ ময়নাতদন্তের জন্য বারুইপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়। গ্রামাঞ্চলে উন্নয়নের কাজ মূলত পঞ্চায়েতের মাধ্যমেই হয়ে থাকে। প্রধানেরা অনুপস্থিত থাকায় ফাইলের সই হচ্ছে না, আটকে যাচ্ছে কাজ। দিলীপের অভিযোগ, বহু পঞ্চায়েত প্রধান ধারাবাহিকভাবে অনুপস্থিত। জেলায় জেলায় পঞ্চায়েত প্রধানদের হুঁশিয়ারি দিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। অভিযোগ, পঞ্চায়েতের বহু নেতা দফতরেই যাচ্ছেন না। দিনের পর দিন তারা অনুপস্থিত থাকায় গ্রামাঞ্চলে উন্নয়নের কাজ থমকে যাচ্ছে। এই পরিস্থিতি চলতে থাকলে আগামী দিনে পঞ্চায়েত প্রধানদের বাড়িতে ডিমের পরিবর্তে ঢিল পড়বে, হুঁশিয়ারি দিয়েছেন দিলীপ। পঞ্চায়েত মন্ত্রীর অভিযোগ, প্রায় 2000 পঞ্চায়েত প্রধান দফতরে ধারাবাহিকভাবে অনুপস্থিত। গ্রামাঞ্চলে উন্নয়নের কাজ মূলত পঞ্চায়েতের মাধ্যমেই হয়ে থাকে, ফলে প্রধানেরা অনুপস্থিত থাকায় ফাইলের সই হচ্ছে না, আটকে যাচ্ছে কাজ। এই প্রধানদের অবিলম্বে কাজে যোগ দিতে বলেছেন দিলীপ। তার কথায়, প্রায় 2000 প্রধান অফিসে যাচ্ছেন না, কাজ হচ্ছে না, অনেকেই পালিয়ে গিয়েছেন। আমরা বলবো, হয় পদত্যাগ করুন, না হলে কাজ করুন। এভাবে কাজ বন্ধ থাকলে ডিমের বদলে মানুষ বাড়িতে ঢিল মারবে। উল্লেখ্য, রাজ্যের অধিকাংশ পঞ্চায়েত তৃণমূলের দখলে। ক্ষমতায় থাকাকালীন গ্রামাঞ্চলে এই পঞ্চায়েতই তৃণমূলের শক্তিশালী জায়গা ছিল। গ্রামের ভোট ব্যাংক বড় ভরসা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পর পুরসভাগুলির মতো পঞ্চায়েতও বিধ্বস্ত। বহু নেতা গা ঢাকা দিয়েছেন। অনেক জেলায় পঞ্চায়েত বোর্ড ভেঙে গিয়েছে। অনেক নেতা ইস্তফা দিয়েছেন। সামগ্রিকভাবে গ্রামাঞ্চলের উন্নয়নের কাজে এর প্রভাব পড়ছে বলে অভিযোগ। সেই কারণেই অনুপস্থিত নেতাদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়েছেন দিলীপ। 6 জুলাই শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিবস। এই বিশেষ দিন ঘিরে গেরুয়া শিবিরের উৎসাহ তুঙ্গে। কিন্তু তার মাঝেই সুকিয়া স্ট্রিটে যে ঘটনা ঘটে গেল তাতে হইচই। তাণ্ডব শ্যামাপ্রসাদ মুখার্জি এবং গোপাল মুখার্জির বেদিতে। ভাঙা হয় বেদির একাংশ। যদিও প্রাথমিকভাবে কেবল এই তথ্য পাওয়া গেলেও প্রতিবেদন লেখার সময় পর্যন্ত প্রাপ্ত তথ্য, ঘটনায় আটক একজন। বেদি ভঙ্গের ঘটনায় ক্ষোভে ফুঁসছে বঙ্গ বিজেপি। বিজেপি নেতা রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, যে কোনো মহাপুরুষের মূর্তি ভাঙা মানে অপরাধ। এই পদক্ষেপ সরকার নেবে, পুলিশ খতিয়ে দেখবে। অন্যদিকে রাজ্য বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার ঘটনা প্রসঙ্গে এক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, যে বা যারা এ ধরনের নক্কারজনক ঘটনার সঙ্গে যুক্ত তাদের শাস্তি হবে। এই বাংলার অন্যতম স্রষ্টা ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। পশ্চিমবঙ্গ সৃষ্টির আগে দ্য গ্রেট ক্যালকাটা কিলিংয়ের হাত থেকে পশ্চিমবঙ্গের বাঙালিকে বাঁচিয়েছিলেন যিনি, গোপাল মুখোপাধ্যায়। তাদের মূর্তি যারা ভাঙচুর করেছে তারা রেহাই পাবেন না। দেবজিতের সংযোজন, আসলে ওরা ভুলে যাচ্ছে এখন সরকারে বিজেপি আছে। উত্তর কলকাতার ঘটনায় তীব্র চাঞ্চল্য। 6 জুলাই শ্যামাপ্রসাদ জন্মতিথিতে ওই মূর্তি পালনের কথা ছিল। সুকিয়া স্ট্রিটের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির বেদি ভাঙার অভিযোগ উঠেছে। এই ঘটনায় আমহা স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। বিজেপির অভিযোগ, তৃণমূল কংগ্রেসের দিকে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ। 6 জুলাই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মতিথি। তার জন্মতিথিকে ঘিরে বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে এবার বিভিন্ন ধরনের অনুষ্ঠানের কর্মসূচি নেওয়া হয়েছে। সেরকমই উত্তর কলকাতার বেলেঘাটা বিধানসভার অন্তর্গত সুকিয়া স্ট্রিটে এপিসি রোডের উপরেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ও গোপাল মুখোপাধ্যায় দুটি আবক্ষ মূর্তি বসানো হয়েছে। চলছিল সম্পূর্ণ করার কাজ। সোমবার সন্ধেবেলা ওই মূর্তি উদ্বোধন করার কথা ছিল।
রঘুনাথগঞ্জের উমরপুর বাসস্ট্যান্ড এলাকায় অটো চালককে কাছ থেকে জোরপূর্বক মান্থলি টাকা আদায়ের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য। অভিযোগ, নিজেদের বিজেপি নামধারী পরিচয় দিয়ে কয়েকজন ব্যক্তি দীর্ঘদিন ধরে অটো চালকদের কাছ থেকে নিয়মিত টাকা তুলছে। এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবিতে রবিবার রঘুনাথগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করে ভারতীয় জনতা মজদুর সেল। এদিন সকাল থেকেই বহু অটো চালক রঘুনাথগঞ্জ থানার সামনে জমায়েত হন। ভারতীয় জনতা মজদুর সেলের নেতৃত্বে তারা থানার উদ্দেশ্যে ডেপুটেশন জমা দেন এবং বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন। বিক্ষোভকারীদের দাবি, কিছু তোলাবাজ বিজেপির নাম ব্যবহার করে সাধারণ অটো চালকদের ভয় দেখিয়ে জোর করে মাসিক টাকা আদায় করছে। এর ফলে চালকদের আর্থিক ক্ষতির পাশাপাশি আতঙ্কের পরিবেশও তৈরি হয়েছে। ভারতীয় জনতা মজদুর সেলের নেতৃত্বের অভিযোগ, এই ধরনের তোলাবাজির সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। যারা দলের নাম ভাঙিয়ে বেআইনি কাজ করছে তাদের বিরুদ্ধে অবিলম্বে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা উচিত। তারা প্রশাসনের কাছে দোষীদের দ্রুত চিহ্নিত করে গ্রেফতারের দাবি জানান। অটো চালকদের বক্তব্য, প্রতিদিনের সীমিত আয়ের উপর নির্ভর করেই তাদের সংসার চলে। তার মধ্যেও জোর করে মাসিক টাকা দিতে বাধ্য করা হলে চরম সমস্যার মুখে পড়তে হয়। তাই এই ধরনের বেআইনি আদায় অবিলম্বে বন্ধ করার জন্য তারা প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন। রঘুনাথগঞ্জ থানার পুলিশ অভিযোগ গ্রহণ করেছে। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি অটো চালকদের হয়রানির বিরুদ্ধেও সরব হন বিজেপির মজদুর সেলের নেতৃবৃন্দ। রাজ্যের পালাবদলের পর থেকেই পাহাড় সম অভিযোগ উঠছে পূর্বতন শাসক দল তৃণমূল নেতাকর্মীদের বিরুদ্ধে। ইতিমধ্যেই কাটমানি, তোলাবাজি, শ্লীলতাহানি সহ একাধিক দুর্নীতির অভিযোগে জেলে গিয়েছে তৃণমূলের অনেক নেতাকর্মীরা। একে একে তৃণমূল মন্ত্রী ঘনিষ্ঠরাও গ্রেফতার হচ্ছেন। শুরু হয়েছে ডিম থেরাপি। এবার তোলাবাজির অভিযোগে হুগলি চণ্ডীতলায় গ্রেফতার হলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সুরজিৎ মণ্ডল। তাকে দেখেই উঠল চোর চোর স্লোগান। সুরজিৎ হুগলি জেলা পরিষদের প্রাক্তন তৃণমূল সদস্য, আর তার স্ত্রী জেলা পরিষদের বর্তমান সদস্য। জানা গিয়েছে, চণ্ডীতলা থানার পুলিশ তাকে গ্রেফতার করে রবিবার অর্থাৎ 5ই জুলাই শ্রীরামপুর আদালতে পেশ করেছে। আজ থানা থেকে বের করার সময় তৃণমূল নেতাকে দেখে চোর চোর স্লোগান দিতে শুরু করেন বিজেপি কর্মীরা। তাদের অভিযোগ, তৃণমূল শাসনকালে এলাকায় তাণ্ডব চালিয়েছেন সুরজিৎ। সরকারি সম্পত্তি দখল থেকে শুরু করে বিজেপি কর্মীদের ওপর দিনের পর দিন অত্যাচার চালিয়েছেন তিনি। তখন তৃণমূল শাসন থাকার জন্য ভয়ে তার বিরুদ্ধে মানুষ কেউ কিছু বলতে পারেনি, বললেই নানাভাবে হুমকি দেওয়া হয়েছে তাদের। তবে এখন সরকারের বদল হয়েছে, দুর্নীতিমুক্ত পশ্চিমবঙ্গ গড়তে বদ্ধপরিকর বিজেপি। জেলায় জেলায় তৃণমূল নেতা কর্মীদের সরিয়ে জঞ্জাল পরিষ্কার করছে রাজ্য সরকার। পাঁকে পড়েছেন সুরজিৎ। এদিন থানা থেকে বের হতেই তাকে ছেঁড়া নেতা বলেও কটাক্ষ করেন একজন বিজেপি মহিলা কর্মী। মঞ্জু ঘোষ নামে ওই বিজেপি কর্মীর অভিযোগ, তাকে 2017 সালে একটি মিথ্যা মামলায় ফাঁসিয়েছিলেন এই সুরজিৎ। তার বিরুদ্ধে 17টি মামলা দেওয়া হয়েছে। সব হিসাব হবে এখন। আগে ছেঁড়া জামা পরে ঘুরতেন, এখন সেই সব তৃণমূল নেতাদের প্রতিপত্তি দেখে ধনীরাও ভিড়মি খাবে। অহংকারে মানুষকে মানুষ বলে ভাবতেন না তারা। এখন শ্রীঘরে গিয়ে পুলিশের বেতের বাড়ি খাক। পুলিশ সূত্রে খবর, এক ব্যক্তিকে ভয় দেখিয়ে 10 লক্ষ টাকা আদায়ের অভিযোগ রয়েছে সুরজিতের বিরুদ্ধে। গাড়ির ধারে কেন ঝুলছিলেন নিরাপত্তারক্ষীরা? পুলিশকে নথি পাঠালেন অভিষেক, তবে আরও নথি চাইতে পারে কালীঘাট থানা। অভিষেকের গাড়ির দরজার পাশ থেকে তার নিরাপত্তারক্ষীদের বিপজ্জনকভাবে ঝুলতে দেখা গিয়েছিল। অভিযোগ, এতে ওই নিরাপত্তারক্ষীরা তো বটেই, সাধারণ মানুষের জীবনও বিপন্ন হতে পারে। মোটর ভেহিকেল বা মোটরযান আইন লঙ্ঘনের মামলায় কালীঘাট থানার নথি পাঠালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবারের সাংসদের কাছ থেকে বেশ কিছু নথি চেয়ে পাঠিয়েছিল পুলিশ। রবিবার তার প্রতিনিধি থানায় গিয়ে নথি জমা দিয়ে এসেছেন। তবে সূত্রের খবর, নথি অসম্পূর্ণ। যা যা চাওয়া হয়েছিল সব দেওয়া হয়নি। তাই অভিষেককে ফের নোটিশ পাঠানো হতে পারে। অভিষেকের গাড়ির দরজার পাশ থেকে তার নিরাপত্তারক্ষীদের বিপজ্জনকভাবে ঝুলতে দেখা গিয়েছিল। অভিযোগ, এতে ওই নিরাপত্তারক্ষীদের তো বটেই, সাধারণ মানুষদের জীবনও বিপন্ন হতে পারে। এই ধরনের যাতায়াতে পথ দুর্ঘটনার সম্ভাবনাও বেশি। অভিষেক মোটরযান আইন ভঙ্গ করেছেন বলে দাবি করে বাগুইআটির বাসিন্দা রাজীব সরকার কালীঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। পুলিশ তার ভিত্তিতেই পদক্ষেপ করে। অভিষেকের কাছে জানতে চাওয়া হয়েছিল তার ওই গাড়িটি কবে কেনা হয়েছে।
গাড়ির চালককে, চালকের নাম, ঠিকানা এবং যোগাযোগের নাম্বার কি। তাছাড়া তার গাড়ির পাদানিতে যাদের ঝুলতে দেখা গিয়েছে তাদের পরিচয় জানতে চেয়েছিল পুলিশ। সূত্রের খবর, অভিষেকের ওই নিরাপত্তারক্ষীরা বেসরকারি সংস্থার সঙ্গে যুক্ত থাকলে তাদের পর্যাপ্ত প্রশিক্ষণ রয়েছে কিনা তাও জানতে চেয়েছে পুলিশ। রবিবার থানায় নিজের লেটার হেডেই চিঠি দিয়েছেন সাংসদ। তবে যা যা চাওয়া হয়েছিল সব নথি পাঠানো হয়নি বলে অভিযোগ। পুলিশ নথি চেয়ে অভিষেককে ফের নোটিশ দিতে পারে। নদিয়ার কল্যাণী জেএনএম হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়েছিল এক জেলবন্দি আসামিকে। সুযোগ পেয়েই পুলিশের হেফাজত থেকে পালিয়ে যায় অভিযুক্ত। এই ঘটনা প্রকাশ্যে আসার পরেই হাসপাতাল চত্বরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অসুস্থ ওই জেলবন্দি আসামিকে চিকিৎসার জন্য কল্যাণী জেএনএম হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। চিকিৎসা শেষ হওয়ার পর তাকে কল্যাণী মহকুমা আদালতে পেশ করার কথা ছিল, কিন্তু তার আগেই সুযোগ বুঝে হাসপাতাল থেকে পালিয়ে যায় ওই আসামি। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই হাসপাতালে পৌঁছান রানাঘাট পুলিশ জেলার ডিএসপি মহাতাসিম আক্তার এবং কল্যাণী থানার আইসি শিবরাম বর। কিভাবে পুলিশের নজর এড়িয়ে আসামি পালাতে সক্ষম হলো তা খতিয়ে দেখতে হাসপাতালের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হয়। পাশাপাশি হাসপাতাল চত্বর ও আশেপাশের এলাকায় তল্লাশি শুরু করেছে পুলিশ। এখনও পর্যন্ত পলাতক আসামির নাম পরিচয় প্রকাশ করা হয়নি। তদন্তকারীদের অনুমান, পরিকল্পিতভাবেই সে পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়েছে। ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় সতর্কতা জারি করে তার সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। কিভাবে হেফাজতে থাকা এক জেলবন্দি হাসপাতাল থেকে পালাতে পারল তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। পলাতক আসামিকে দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। 2026-এর বিধানসভা ভোটের পরেও চাঁচলে কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব অব্যাহত। জেলা সভাপতির উপস্থিতিতেই প্রাক্তন বিধায়ক এবং বিক্ষুব্ধ গোষ্ঠীর মধ্যে দলীয় কার্যালয় দখলকে কেন্দ্র করে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে এক কংগ্রেস কর্মীর নাক ফেটে রক্তারক্তি হয়। নেতা কর্মীর মধ্যে সংঘর্ষ থামাতে আসনে নামতে হয় খোদ জেলা কংগ্রেস সভাপতি ও সাংসদ ঈশা খান চৌধুরী ও মৌসাম বেনজির নূরকে। ঈশা খান চৌধুরীর বক্তব্য, কংগ্রেস একটি গণতান্ত্রিক দল। এই দলের সকলের মতামত প্রকাশের অধিকার রয়েছে, তবে মতামত প্রকাশ করতে হবে গণতান্ত্রিক পদ্ধতি মেনে শান্তিপূর্ণভাবে। কেউ দলকে ব্ল্যাকমেল এবং গাজোয়ারি করে কিছু আদায় করতে চাইলে তা কখনোই মেনে নেওয়া হবে না। চাঁচল 1 নম্বর ব্লকের তরলতলায় অবস্থিত কংগ্রেস কার্যালয়ের দখল ঘিরে চাঁচল 1 নম্বর ব্লক কংগ্রেস সভাপতি আনজারুল হক ওরফে জনি ও চাঁচল বিধানসভায় প্রাক্তন বিধায়ক আসিফ মেহবুবের গোষ্ঠীর মধ্যে বেশ কিছুদিন ধরে ঝামেলা চলছিল। মূলত চাঁচলের কংগ্রেস প্রার্থী কে হবেন তা নিয়েই বিবাদের সূত্রপাত। 2026 সালের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে দুই গোষ্ঠীর মধ্যে এ নিয়ে এক প্রস্তুত ঝামেলাও বাধে। যদিও শেষ পর্যন্ত দলীয় নির্দেশে চাঁচল বিধানসভায় কংগ্রেস প্রার্থী হিসেবে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেন প্রাক্তন বিধায়ক আসিফ মেহবুব। আর এই ঘটনায় চাঁচল 1 নম্বর ব্লক কংগ্রেস সভাপতি আনজারুল হক ওরফে জনি কংগ্রেস দল থেকে বহিষ্কৃত হয়ে নির্দল প্রতীকে ভোটে লড়াই করেন। এরপর শনিবার চাঁচল 1 নম্বর ব্লক কংগ্রেস কার্যালয়ের দখল ঘিরে সেই দ্বন্দ্ব চরম আকার ধারণ করে। জানা গিয়েছে, শনিবার জেলা সভাপতি সহ নেতৃত্বের সামনে দলীয় কার্যালয় দখল নিয়ে কংগ্রেসের দুই বিবাদমান গোষ্ঠীর মধ্যে বাগবিতণ্ডা থেকে হাতাহাতি শুরু হয়। ক্রমে তুমুল সংঘর্ষের আকার নেয়। দুই পক্ষের কংগ্রেস কর্মীরা একে অপরের উপর চড়াও হয়ে এলো পাথারি, কিল, চর, ঘুষি মারতে শুরু করে। এক কংগ্রেস কর্মীর নাক ঘুষি মেরে ফাটিয়ে দেওয়া হয়। তার নাক ফেটে রক্ত ঝরতে থাকে। পরে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় বিবাদমান দুই গোষ্ঠীর নেতৃত্বে একে অপরের বিরুদ্ধে অভিযোগ ও পাল্টা অভিযোগ আনেন। রাজ্যে আইন শৃঙ্খলা বজায় রাখতে এবং সরকারি ও বেসরকারি সম্পত্তি রক্ষা করতে এক নজিরবিহীন কড়া পদক্ষেপের ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নতুন এই কঠোর আইনের আওতায় যে কোনো ধরনের হিংসাত্মক আন্দোলন বা বিক্ষোভের সময় সম্পত্তি ভাঙচুর করা হলে অভিযুক্তদের কাছ থেকে ক্ষয়ক্ষতির পরিমাণে 3 গুণ টাকা জরিমানা হিসাবে আদায় করা হবে। শুধু তাই নয়, কোনো অভিযুক্ত যদি এই বিপুল জরিমানা মেটাতে ব্যর্থ হন তবে প্রশাসন তার নিজস্ব সম্পত্তি নিলাম করে সেই টাকা উদ্ধার করবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। বিশেষ করে শিল্পক্ষেত্র বা কারখানাগুলোকে টার্গেট করে কোনো রকম অশান্তি করা হলে যে চরম আর্থিক মাশুল গুনতে হবে সেই হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে এবং সরকারি ও বেসরকারি সম্পত্তি রক্ষা করতে এক নজিরবিহীন করা আইনের ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নতুন এই কঠোর আইনের আওতায় যে কোনো ধরনের হিংসাত্মক আন্দোলন বা বিক্ষোভের সময় সম্পত্তি ভাঙচুর করা হলে অভিযুক্তদের কাছ থেকে ক্ষয়ক্ষতির পরিমাণে
3 গুণ টাকা জরিমানা হিসাবে আদায় করা হবে। বিশেষ করে শিল্পক্ষেত্র বা কারখানাগুলোকে টার্গেট করে কোনো রকম অশান্তি করা হলে যেরকম আর্থিক মাশুল গুনতে হবে সেই হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন যে গণতান্ত্রিক ব্যবস্থায় প্রত্যেকেরই শান্তিপূর্ণভাবে প্রতিবাদ ও আন্দোলন করার অধিকার রয়েছে, কিন্তু সেই প্রতিবাদের নামে হিংসা ছড়ানো বা কোনো শিল্প প্রতিষ্ঠানের ক্ষতি করা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। কোনো অভিযুক্ত যদি এই বিপুল জরিমানা মেটাতে ব্যর্থ হন, তবে প্রশাসন তার নিজস্ব সম্পত্তি নিলাম করে সেই টাকা উদ্ধার করবে। রাজনৈতিক মহলের মতে রাজ্যে শিল্প বান্ধব পরিবেশ তৈরি করতে এবং বিনিয়োগকারীদের নিরাপত্তা সুনিশ্চিত করতেই নতুন সরকারের এই কড়া বার্তা। উত্তরবঙ্গেও চলবে ঝড় বৃষ্টি। আগামী বুধবার পর্যন্ত সেখানকার 8 জেলাতেই রয়েছে দুর্যোগের সতর্কতা। দার্জিলিং, জলপাইগুড়িতে সোমবার থেকে শনিবার পর্যন্ত টানা ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। বঙ্গোপসাগরের উপরে যে নিম্নচাপ অঞ্চল ছিল তা আরও শক্তি বৃদ্ধি করে নিম্নচাপে পরিণত হয়েছে রবিবার। দীঘার 60 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে। তার প্রভাবে রবিবার সকাল থেকে দীঘায় প্রবল জলোচ্ছ্বাস শুরু হয়েছে। সোমবার থেকে 3 দিন উত্তাল থাকবে সমুদ্র। মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। মাইকিং করে পর্যটকদের সমুদ্রে নামতে বারণ করা হয়েছে। সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দপ্তর দুপুর 1টায় যে বুলেটিন প্রকাশ করেছে তা থেকে জানা গিয়েছে, উত্তর ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূল সংলগ্ন বঙ্গোপসাগরে যে নিম্নচাপ অঞ্চল ছিল তা নিম্নচাপে পরিণত হয়েছে। দীঘা থেকে 60 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে রয়েছে সেটি। ওড়িশার বালেশ্বর থেকে 50 কিলোমিটার দক্ষিণ পূর্ব তার অবস্থান। আগামী 24 ঘন্টায় এই নিম্নচাপ ক্রমে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে উত্তর ওড়িশা এবং উত্তর ছত্তিশগড়ের দিকে এগোতে থাকবে। রাজস্থান থেকে উত্তর ওড়িশা, পশ্চিমবঙ্গ সংলগ্ন বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী অক্ষরেখা। নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখায় যৌথ প্রভাবেই আগামী কয়েকদিন রাজ্যের প্রায় সব জেলায় চলবে টানা বর্ষণ। নিম্নচাপের প্রভাবে রবিবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে অতি ভারী 11 থেকে 20 সেন্টিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিতে বইতে পারে ঝোড়ো হাওয়া। ওই 3 জেলায় কমলা সতর্কতা রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলায় হলুদ সতর্কতা রয়েছে। তার মধ্যে কলকাতা, হাওড়া, দক্ষিণ 24 পরগনা, পুরুলিয়া, বাঁকুড়ায় হতে পারে ভারী বৃষ্টি। আগামী মঙ্গলবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় রয়েছে ঝড় বৃষ্টির হলুদ সতর্কতা। সোমবার ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমানে। আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় চলবে ঝড় বৃষ্টি। আজকের গুরুত্বপূর্ণ ঘটনাগুলি এখানেই শেষ। পরবর্তী আপডেটের জন্য সঙ্গে থাকুন এবং সঠিক তথ্য পেতে অপেক্ষা করুন। ধন্যবাদ।